আকাশ মাহমুদের কথাটা শুনেই মেঘের অস্থিরতা বেড়ে গেল। বোধহয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেঘের সেই রাতের কথা মনে পড়তে লাগল। সেই সামনের মানুষটার আর্তনাদ, বাচ্চার কান্না, রক্ত, ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। হীর আর লিয়া মেঘের অবস্থা বুঝতে পেরে ওকে জড়িয়ে ধরল। হীর বলল, রিল্যাক্স মেঘ, কিছুই হবে না, সেদিনের মতো। তুই না স্ট্রং। শুনেই এত ভেঙে পারছিস কেন? তোকে ভেঙে পড়াই মানায় না। তুই মেঘ, তোর অস্তিত্ব সবার থেকে আলাদা। কিছুই হবে না, শান্ত হ। মেঘ জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করার চেষ্টা। লিয়া মেঘকে ছেড়ে পানি নিয়ে এলো। হীর এখনো মেঘকে জড়িয়েই ধরে আছে। হীর ওকে সোফায় বসালো। ও একবার চোখ বন্ধ করে নিল, আবার খুলল। মেঘ নিকাব উঠিয়ে পানি খেল। লিয়া আর হীর ওর দিকে অসহায় তাকিয়ে রইল। হীর এক হাত ধরে আছে আর লিয়া আরেক হাত। মেঘ একবার দুজনের দিকে তাকালো আর বলল, আমি যতই স্ট্রং হই না কেন, ওই দিনের কথা মনে করলে আমি এখনো কেঁপে উঠি। তখন লিয়া বলল, সেই রাতটা ছিল আমাদের 6 জনের জীবনের এক কালো রাত। তার সবথেকে ভুক্তভোগী ছিলি তোরা 2 জন। একজন রক্তাক্ত হয়েছে, আরেকজন দেখেছে কিন্তু কিছু করতে পারেনি, শুধু একজনকে জড়িয়ে ধরে বসেছিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় সেদিন সে হয়েছিল। আর আমরা 3 জন তো পড়ে গিয়েছিলাম। যা হয়েছে হয়েছে, এবার আর আমি কিছু হারাবো না। এখন প্ল্যান শোন। আকাশ মাহমুদ অন্তত আমাদের মুখ ঢাকা অবস্থায় চিনতে পারবে না। আমাকে চিনলেও তোদেরকে একদম চিনবে না, কারণ তোদের সম্পর্কে তার ধারণা নেই। আর হ্যাঁ, আব্বার সাথে কথা বলতে হবে। আর শোন, আমাদের মাঝে কি হয়েছে বা কি হলো কাউকে বলবি না। বাড়ির ভেতরে অনেকেই ছিল। 3 জনের এরকম দেখে অনেকে অবাক হয়েছে ঠিকই, কিন্তু বিয়ে বাড়িতে তো পাত্তা দেয়নি। ওদিকে ওপর থেকে এসব কিছু মায়মুনা চৌধুরী আর দিলরুবা খানম দেখেছেন। দিলরুবা খানম নিচে আসলেন, তখন মেঘরা কিছু কথা বলছিলেন। উনি এগিয়ে গিয়ে বলল, মেঘমা, অসুস্থ বোধ করছো নাকি? হুট করেই মেঘ চমকালো ও নিজেকে সামলিয়ে বলল, না মা, তেমন কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। না, উপর থেকে দেখলাম তুমি হয়তো অসুস্থ বোধ করছো। লিয়া পানীয় নিয়ে এলো। হীর তোমাকে জড়িয়ে ধরেছিল। না মা, আসলে একটু অস্বস্তি হচ্ছিল তাই। আমি ঠিক আছি। নোলকরা কোথায়? ওরা তো স্টেজের ওখানে সবাই। আচ্ছা ঠিক আছে। তোমরা 3 জন এখানে কেন? ওই এমনি। এখনই বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। দিলরুবা খানম চলে গেলেন। মেঘরা 3 জনে বাইরে বের হলো, আয়মান চৌধুরীকে খুঁজতে লাগল। আয়মান চৌধুরী ও বোধহয় ওদেরকে খুঁজছিল। এত সবার মাঝে সবার দৃষ্টি 3 জন একই গ্রাউন পরিহিত মেয়েদের দিকে। 3 জনকেই যে আলাদা সুন্দর লাগছে। বিয়ে বাড়িতে ক্যাপ, এটা আরও সবাইকে আকৃষ্ট করেছে। আয়মান চৌধুরী ওদের দেখে এগিয়ে এলো। ওরা 4 জন একটু দূরে গেল। সবার থেকে আয়মান চৌধুরী বললেন, যার ভয় পাচ্ছিলাম সে না এসে আরেকজন হাজির আম্মা। আকাশ মাহমুদ এখানে এসেছে, মুজাহিদের এক ভাইয়ের বন্ধু। তখন মেঘ শক্ত গলায় বলল, শুনেছি সে এসেছে। আপনার সাথে কথা বলেছে আব্বা। পরিচয় করিয়ে দিয়েছে মুজাহিদ, কারণ ও নতুন মুখ কিনা। কিন্তু আমার মনে হয় তার এ বাড়িতে কোনো প্ল্যান করেই এসেছে। সেই দেখতে এসেছে আমাদের কাছে তার হীরের খনি আছে কিনা। তখন হীর বলল, ভালো বাবা, সবকিছু স্বাভাবিক করতে হবে যাতে সে কোনো সন্দেহ করতে না পারে। সবথেকে বড় কথা, সে নেই এখানে। সে সব ঠিক আছে, কিন্তু তোমরা জানো কি না ধূসরের পরিচিত সে, আর মনে হলো অনেক ভালো সম্পর্ক। কি বলছেন আব্বা?
ঠিকই বলছি, ধূসর তার সাথে কথা বলেছে অনেকক্ষণ যাবৎ। আমি ওকে দেখেই আপনাদের খুঁজছিলাম, কিন্তু আপনাদের পেলাম না। ও শিট, এখন ধূসর না বলে দেয় তার বউয়ের প্রফেশন কি, যদি জানতে পারে তাহলে সে আরও সতর্ক হয়ে যাবে। সবথেকে বড় কথা হলো আকাশ মাহমুদ আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। মনে হচ্ছিল বিশ্ব জয়ের হাসি। তখন ধূসর এগিয়ে আসলো ওদের দেখে, কারণ তারা যে কিছু নিয়ে খুব টেনশনে আছে তা বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। ধূসর এগিয়ে এসে বলল, মেঘ, কোনো সমস্যা? ধূসরের কথায় সবাই যেন এক প্রকার চমকে উঠল। মেঘ বলল, না। কেন? না, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা টেনশনে আছো। না, তেমন কোনো ব্যাপার নেই, আমরা এমনিই কথা বলছিলাম। ওহ আচ্ছা, আব্বা আপনাকে মুহাজিদ ভাইয়ার বাবা ডাকছেন। তখন আয়মান চৌধুরী বললেন, যাচ্ছি, আসলে মেঘদের একটা কথা জানাতে এসেছিলাম, একটা ব্যাপার নিয়ে। আয়মান চৌধুরী চলে গেলেন। হীর আর লিয়াও ধূসরকে দেখে চলে গেল। ধূসর মেঘের হাত ধরে স্টেজের দিকে গেল, কারণ নোলকরা সবাই ওখানেই আছে। মেঘ যেতেই জায়মা বলল, কি রে মেঘ, কোথায় ছিলি তোরা? দুলাভাই তোকে খুঁজছিল, একটা মাত্র আপন শালি না তুই? শালি হলেও তার সাথে আমার সেরকম সম্পর্ক নেই যে আমাকে উনি খুঁজবেন। এ কথা শুনে মুহাজিদ সহ সকলেই একটু থতমত খেয়ে গেলেন। মেঘ এরকম কিছু বলবে কেউ ভাবতেই পারেনি। তখন মুহাজিদ বলল, আসলে কি ছোটাপু, সবাইকে দেখছি, তোমাকে দেখছিলাম না, তাই আর কি। ওহ আচ্ছা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো। তখন পাশ থেকে একটা ছেলে বলল, ভাইরে ভাই, এটা তোর শালি নাকি রে? মনে হচ্ছে আগুনের গোলা। এরকম কেন রে ভাই? তখন পাশ থেকে একজন বলল, আচ্ছা দুলাভাই তো শালিকে জিজ্ঞেস করল সে কেমন আছে। শালি কিন্তু দুলাভাই কেমন আছে সেটা জিজ্ঞেস করল না। তখন মেঘ বলল, সে নিশ্চয়ই ভালো আছে দেখেই বিয়ে করতে এসেছে, না হলে তো আসতো না, তাই না? এ কথা শুনে মুহাজিদদের কাশি উঠে গেল, আর সকলে তো হা হয়ে মেঘকে দেখতে লাগল। ধূসর ওর পেছনেই, ওর খুব হাসি পাচ্ছে। এই কারণেই সে এই নিষ্ঠুর মেয়েটাকে এত ভালোবাসে, কারো সাথে আলগা পীড়িত দেখানোর টাইম নাই। তখন পেছনে থেকে বলল, এরকম নিষ্ঠুর হলে হয় নাকি? এরকম মেয়েকে বিয়ে করলে তো তার জীবন তেজপাতা হয়ে যাবে। কথাই বোঝা যাচ্ছে কিরকম। আকাশ মাহমুদের কণ্ঠস্বর শুনে মেঘ চমকে উঠল। কণ্ঠটা ভয়ঙ্কর না হলেও মেঘের কাছে লাগল। সে নিজেকে সামলিয়ে পেছনে ফিরে তাকালো। সেই মুখটা দেখে সে স্থির চোখে তার দিকে তাকালো আর বলল, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না ভাইয়া, কারণ যে আমার জীবনসঙ্গী সে আমার এইগুলো সহ্য করেই আমাকে ভালোবাসে। কি, তোমার বিয়ে হয়েছে? আকাশ মাহমুদের কণ্ঠস্বরে অবাকতার সাথে উচ্চস্বরে ক্ষিপ্ততা, এটা দেখে সবাই অবাক হল। মেঘের নিকাবের নিচে হাসিটা প্রশস্ত হল। সেই পাশ থেকে ধূসরের হাত ধরে বলল, এই যে এই মানুষটাকে দেখছেন, এই মানুষটা 6 বছর ধরে এই নিষ্ঠুর মেয়েটাকেই সহ্য করে, তাকে প্রতিদিন প্রতিনিয়ত ভালোবাসে। ধূসর কি বলবে, ও তো মেঘের এহেন আচরণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। ও মেঘের দিকেই তাকিয়ে আছে। মেঘ আরও বলল, আমাদের দুজনকে ভালো মানিয়েছে না? দেখুন আমরা আজ একই রঙের ড্রেস পরেছি। বলুন মাশাআল্লাহ, আবার না নজর লেগে যায় কারো? ওখানে থাকা আকাশ মাহমুদ ছাড়া আর সবাই বলল, মাশাআল্লাহ। জায়মারাই সবাই বলেছে। ওদের দেখে মুহাজিদের সাথে বসা ছেলেগুলোও বলল। হুট করে এতজন মাশাআল্লাহ বলাতে সবার নজর সেদিকেই গেল। ধূসরের কেন যেন লজ্জা লাগছে। মেঘের কোনো হেলদোল নেই। মেঘ মুহাজিদদের দিকে তাকিয়ে বলল, শুকরিয়া আপু ভাইয়ারা, তাদের মেঘের ক্যারেক্টারটা খুব পছন্দ হয়েছে।
তারা হাসল। মেঘ ধূসরের হাত ধরে ওখান থেকে চলে গেল। কারণ এখানে সবাই ওর অপরিচিত আর অপরিচিতদের সাথে কমফোর্টেবল না, আর তাদের সাথে মধু মিশিয়ে কথা বলার প্রয়োজন বা ইচ্ছা কোনোটাই নেই। মেঘ অহেতুক মজা করাও পছন্দ নয়। সেইগুলোই তারা শুরু করছিল, তাই মেঘ কাঠিন্যতার দ্বারা ওটাকে এগুতে দিল না। ধূসরকে নিয়ে ও একটা নির্জন জায়গায় এলো। ধূসর তো অবাক সাথে মুগ্ধ চোখে মেঘকেই দেখে যাচ্ছে। ও মেঘকে বলল, ভাবা যায় নিষ্ঠুর মেয়েটা আমাকে নিয়ে সবার সামনে কথা বলল, আবার আমার ভালোবাসা নিয়েও। যা সত্যি তাই বলেছি, এই যে আপনি আমায় প্রতিনিয়ত প্রতিদিন ভালোবাসা প্রকাশ করেন, নাকি শুধু মুখে প্রকাশ করেন, মনে মনে ভালোবাসেন না? আমি তা কখন বললাম? না, এমনভাবে বললেন যেন আমি মিথ্যে বলে এসেছি। মিথ্যা কেন বলবে এই কাশফিয়া আয়মান? মেঘ কখনো মিথ্যা বলে না। কিন্তু এই মেয়েটা আমায় কেন ভালোবাসি বলে না, সেটা সিক্রেট। সবথেকে বড় কথা আমার বলার দরকার নেই। আপনি যদি আমার ভালোবাসা অনুভব করেন তাহলে বুঝবেন ভালোবাসা আছে, আর যদি অনুভব করেন ভালোবাসা নেই তাহলে নেই। এটা একান্তই আপনার ওপর নির্ভর করে। এটুকু বলেই মেঘ চলে গেল। ধূসর মুচকি হেসে বলল, তোমার ভালোবাসা অনুভব করি বলেই তো এই নিষ্ঠুর মেয়েটাকে ভালোবাসি। যদি অনুভব না করতাম তাহলে প্রতিদিন প্রতিনিয়ত ভালোবাসা প্রকাশ করা হতো না। একপাক্ষিক সবকিছুই একটা সময় ফিকে হয়ে যায়। একপাক্ষিক মানুষটাও একপাক্ষিকভাবে একা একা সব করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তোমার এই প্রকাশহীন ভালোবাসাই আমার কাছে ভালোবাসার গহীন অনুভব। ধূসর হেসে সেখান থেকে চলে গেল। এদিকে আকাশের মাথায় আগুন জ্বলছে। ও মুজাহিদের কাছে জিজ্ঞেস করল, মুজাহিদ, ওটা তোমার শালির বয়ফ্রেন্ড নাকি? না ভাইয়া, ওটা ওর হাজবেন্ড। 6 বছর আগে ওদের আকদ করেছিলেন বাবা। অবশ্য এটা আমরাও জানতাম না, কয়েকদিন আগে জেনেছি। ও আচ্ছা। আকাশ চলে গেল। ও ভাবতে লাগল 5 বছর আগে মেঘের সাথে শেষবার দেখা হয়েছিল। কিন্তু কই, সে তো জানত না ওর বিয়ের কথা। তার মানে কি সেও জানত না? জানলে তো অন্তত জানা যেত নাকি সবকিছু মেঘ ইচ্ছে করেই লুকিয়েছে। ওদিকে মুনের যেহেতু আগেই বিয়ে হয়েছে, তাই এখন বিদায় বেশি সময় নিবে না। বিদায়ের ঘণ্টা চলে এসেছে। এখন মুনের বিদায় হবে। আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। এমনিতেও রাত হয়েছে, তাই মুজাহিদের বাবা তাড়াতাড়ি করতে বললেন। অতঃপর মুন সকলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মেঘ দূরে দাঁড়িয়েছিল, মুনের নজর গেল ওর দিকে। মুন গিয়ে মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মেঘের কোনো হেলদোল নেই। ও স্থির ও মুনের পিঠে এক হাত রাখল। কিন্তু মেঘকে দেখে মনে হচ্ছে কোনো রোবট। সবাই কমবেশি কাঁদছে, কিন্তু মেঘের কোনো হেলদোল নেই। সকলে মেঘকে হয়তো মনে মনে উপাধি দিয়েছে নিষ্ঠুর। মেঘ মুনকে সামলিয়ে এগিয়ে এলো। জিয়ান ওকে গাড়িতে বসিয়ে দিল। ওরা চলে গেল, কিন্তু যাওয়ার আগে আকাশ মাহমুদ অদ্ভুত দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছিল। এটা মেঘের চোখ এড়ায়নি। সবাই ভেতরে গেল। ওখানে বাঁধল আরেক বিপত্তি। আজান এতক্ষণ কিছুই না, এখন কাঁদছে। মেঘকে দেখে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আজানের এরূপ কাজে মেঘের কেন যেন হাসি পেল। আজান বলল, আপু, তুমি প্লিজ আমায় ছেড়ে এভাবে চলে যেও না। মুন আপুর সাথে তো আমার সেরকম সম্পর্ক ছিল না, তাও কষ্ট হচ্ছে। তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে। আপু, আমায় চকলেট কে দেবে? আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে কে? আমার সব আবদার পূরণ করবে কে? তুমিই তো আমার সুপারওমেন। আপু, আমি তোমাকে অনেক ভালোবাসি। একটু আগে ফুপি বলছিল মুন চলে গেল, কয়েকদিন পরে তুমিও চলে যাবে। আপু, তুমি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে আপু।
আমি থাকব কি করে তোমায় ছাড়া। মেঘের চোখ ছলছল করে উঠল ভাইয়ের ভালোবাসা দেখে। হয়তো এবাড়ির কেউ এভাবে ভালোবাসানি বলে। সবাই ড্রয়িং রুমেই ছিল আজানের কান্নার জন্য, সবাই ভেবেছিল মুনের জন্য কাঁদছে, কিন্তু এখানে তো উল্টো। মেঘ আজানকে সোফায় বসালো আর ও নিচে ওর সামনে হাঁটু গেড়ে বসল। সকলে অবাক। মেঘ আজানের চোখের পানি মুছিয়ে হাত ধরে বলল, তোর মুন আপুর জন্য এই জন্য কষ্ট হচ্ছে কারণ আমরা ভাইবোন, একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, আমাদের রক্তের সম্পর্ক। ফুপি ঠিকই বলেছে, আমিও চলে যাব কয়েকদিন পর, কিন্তু এতে কি তোর জীবন থেমে থাকবে? থাকবে না তো। তুই কি ভাবছিস তোর আর আমার একেবারে বিচ্ছেদ হবে? কিন্তু না, আমাদের একেবারের জন্য বিচ্ছেদ হবে না। যে বিচ্ছেদ হবে সেটা সাময়িক। এই বিচ্ছেদ সব ভাইবোনের হয়, কারণ এটা প্রকৃতির নিয়ম। এটা নিয়ে এত দুঃখ পাওয়ার কিছু নেই। এই যে তোর ছোট ছোট আবদার, এগুলো আমার কাছে করিস দেখেই আমি পূরণ করি, কিন্তু তুমি যদি আমাকে না বলে আব্বাকে বা অন্য কাউকে বলতে, তিনিও তোর এই আবদার পূরণ করত। তাছাড়া যখন আমি থাকব না তখন হুট করেই তোর কারো কাছে আবদার করতে ইচ্ছে হবে না, নিজেই নিজের সকল আবদার পূরণ করতে শুরু করবি। এটা ঠিক আমার জন্য বা তোর জন্য আমার কষ্ট হবে, কিন্তু এটা ধীরে ধীরে প্রশমিতও হবে। জীবনের সুন্দর সম্পর্কের মধ্যে মধুর সম্পর্ক হচ্ছে ভাইবোনের সম্পর্ক। এখন কান্নাকাটি বন্ধ কর, এত কান্নাকাটির কিছু হয়নি। এত বড় ছেলে সবার সামনে কাঁদলে মানুষ কি বলবে তুই বল? তাছাড়া আমি যখন এ বাড়িতে আসব তোর জন্য চকলেট, আইসক্রিম সব নিয়ে আসব, ঠিক আছে? মেঘের কথা শুনে আপনা আপনি আজানের কান্না থেমে গেছে। আজান পুরো কথাই মনোযোগ শুনে বলল, সব ঠিক আছে, কিন্তু তুমি আমায় ভালোবাসো কিনা সেটা বললে না। সব ভাইবোনেরাই একে অপরকে ভালোবাসে, এটা বলার কি আছে? তবুও আমি আলাদাভাবে শুনতে চাই। আমি বলতে চাই না এখন উঠো। আপু তুমি খুব নিষ্ঠুর। এ কথা শুনে মেঘের যেন হুট করেই ভীষণ হাসি পেল। ও ধূসরের দিকে তাকাল। ধূসর ওর দিকেই তাকিয়ে আছে। মেঘ হাসল, আজানের গাল টিপে বলল, এই নিষ্ঠুর মেয়েটাকেই কিছু লোকের এত ভালোবাসতে হলো কেন বুঝলাম না। সকলে মেঘের কথা আর কাজে অবাক। বাইরে বৃষ্টি শুরু হল। আয়মান চৌধুরীর মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু মেঘের কথা শুনে মনটা ভালো হয়েছে, কারণ এ বিচ্ছেদ একেবারের জন্য নয়, এটা সাময়িক বিচ্ছেদ। সবার মন একটু ভালো হল। তখন লিয়া এলো তাড়াতাড়ি করে। ওরা মেঘের কাছে গিয়ে কানে কানে বলল, জাবিন ফোন ধরছে না, ওর কোনো খোঁজ পাচ্ছি না। মেঘ চিৎকার করেই বলল, কি? এটা তুই এখন বলছিস? আমিই তো জানতাম না। এখন ফোন করছি ধরছে না। আমার এখন ভয় করছে। আচ্ছা রুমে চল, কেউ কিছু বলবে তার আগেই মেঘ আর লিয়া রুমে চলে গেল। মেঘ রুমে গিয়ে বলল, শোরুমে ফোন দিই দেখি কি বলে। আচ্ছা। মেঘ কথা শেষ করে বলল, ওরা বলল জাবিন বিকেলেই চলে গেছে। সাথে কি সেও গেছে? জানি না, এই জন্যই তো এখন বেশি চিন্তা। হীর কোথায়? বাইরে কার সাথে যেন ফোনে কথা বলছে। ওই তো হুট রে জাবিনের কথা বলল, ফোন করে দেখতে বলল। এত কিছুর মধ্যে ওর কথা মনে ছিল না। এদিকে হীর তাড়াতাড়ি বাড়িতে ঢুকল। তা দেখে ধূসর বলল, কোনো সমস্যা হয়েছে নাকি হীর? মেঘ আর লিয়াও তাড়াতাড়ি করে রুমে চলে গেল। কিছু বলতেই পারলাম না। হীর থেমে বলল, না ভাইয়া, তেমন কিছুই না। হীর না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ওপরে উঠে গেল। তখন আয়মান চৌধুরী বললেন, ধূসর কিছু হলে তো বলতোই থাক, ওরা ওদের মতো এখন রুমে যাওয়ার দরকার নেই তোমার। আয়মান চৌধুরী মুখে এটা বললেও তার চিন্তা হচ্ছে, কারো কিছু হয়নি তো?
ওরা যেভাবে আচরণ করছে তাতে কিছু তো হয়েছেই। হীর তাড়াতাড়ি করে রুমে ঢুকে বলল, জাবিনের সাথে কথা হয়েছে? তখন লিয়া বলল, না, হয়নি। আমরা বোধহয় বেশি ভাবছি, ও বোধহয় কোথাও ঘুরতে গেছে তাকে নিয়ে। আর ফোনটা ধরছে না এমন তো নয়, ফোন বন্ধ। হয়তো ওকে নিয়ে ব্যস্ত আছে। হতে পারে। আচ্ছা, আমরা আরেকটু অপেক্ষা করি। হুদাই টেনশন নিয়ে লাভ নেই। তখন মেঘ বলল, ঠিক বলছিস। আচ্ছা চল, ফ্রেশ হয়ে নে আর চেঞ্জ কর, বাইরে বৃষ্টি হচ্ছে, কখন বাড়িতে যাবি ঠিক নেই। ফ্রেশ হয়ে তারপর জাবিনকে দেখছি। আচ্ছা ঠিক আছে। ওরা তিনজন ফ্রেশ হয়ে নিচে নামল। তিনজনেই থ্রিপিচ পরে মাথায় ওড়না দিয়ে নেমে এলো। তিনজনেই সোফায় বসল। ওদের দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিছুই হয়নি। সবাই ফ্রেশ হতে চলে গেছে। ধূসরও ফ্রেশ হতে চলে গেল। মেঘ বলল, এখন জাবিনকে ট্রাই কর। হীর জাবিনকে ট্রাই করল। এখন তো ফোন নট রিচেবল বলছে। হীর বলল, ফোন নট রিচেবল বলছে। তখন মেঘ বলল, জাবিন তো এত ইরেসপন্সিবল না। ও জানে ওকে ফোনে না পেয়ে আমরা টেনশন করব। এদিকে বাইরে কত বৃষ্টি হচ্ছে। জাবিন তো এমন নয়, ফ্ল্যাট ছাড়া কোথাও গেলে বলে যায় তাহলে আজ কি হলো? চাচার সাথে দেখা করতে যায়নি তো? একটা ফোন দিই। না, ফোন দিস না। যদি ওখানে না যেয়ে থাকে তাহলে জাবিনকে আরো খারাপ কথা শোনাবে, এমনিতেও কম কিছু বলেনি। মেঘ ঠিকই বলেছে লিয়া। দারোয়ান চাচাকে একটা ফোন দিই। দে। হীর দারোয়ান চাচাকে ফোন দিল। ফ্ল্যাটে জাবিন নেই। মেঘ আর লিয়া ওর দিকে তাকিয়েছিল। ও মাথা নাড়িয়ে না বোঝাল। ওদের টেনশন বেড়ে গেল। মেঘ বলল, ওকে আমি ফোনে দেখছি, কোথায় ও? ওর নাম্বারটা ট্রেস করা যায় কি না? মেঘ ফোনে কিছু দেখতে লাগল, কিন্তু ওর কোনো কিছু পাচ্ছে না। ওর মুখে দুশ্চিন্তার ছাপ। ফোন আপাতত বন্ধ, তাই ট্রেস হচ্ছে না। লিয়া আর হীর ও ফোনের দিকে তাকিয়ে আছে। ততক্ষণে সকলে ফ্রেশ হয়ে নিচে এলো। আয়মান চৌধুরী ওদের দিকে এগিয়ে গেল। ওদের কে বলল, আম্মা কোনো সমস্যা? না আব্বা, তেমন কোনো ব্যাপার না। আসলে জাবিনকে ফোনে পাচ্ছি না। কখন থেকে আর কোথায় ও? জানি না আব্বা, ফোন নট রিচেবল বলছে। ফ্ল্যাটেও নেই। তাহলে তো চিন্তার বিষয়। আচ্ছা আম্মা, আকাশ মাহমুদ তো আজ অদ্ভুতভাবে হাসছিল, ও কিছু করেনি তো? এ কথা শুনে তিনজনেই দাঁড়িয়ে গেল। এটা তো ওদের মাথায় ছিল না। মেঘ বলল, লিয়া হীর, চল, রেডি হই, বেরুতে হবে। আয়মান চৌধুরী কিছু বললেন না। তিনিও বেশ চিন্তায় পড়ে গেল। ততক্ষণে ধূসরও চলে এলো। তখনই মেঘের ফোনে একটা ফোন এলো। ফোনটা জাবিনের। মেঘ তাড়াতাড়ি করে ফোন ধরল। মেঘ কিছু বলবে, তার আগেই ওপাশ থেকে জাবিন বলল, মেঘ তোরা কোথায়? তাড়াতাড়ি আয়, ওরা মা বাবার মতো আমাকেও মেরে ফেলবে। তোদের সাহায্য দরকার মেঘ, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, এখন আমাকেও মারতে চাইছে। তুই কোথায় জাবিন? জানি না, দৌড়াতে দৌড়াতে কোথায় এসে পড়েছি। তুই প্লিজ তাড়াতাড়ি আয়। ওরা? হ্যালো হ্যালো জাবিন, শুনতে পারছিস? শিট। হীর, লিয়া, আমাদের এখনই যেতে হবে, তাড়াতাড়ি গাড়ি বের কর, আমি ওপর থেকে আসছি। মেঘ দৌড়ে ওপরে গেল। লিয়া আর হীর দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাকিরা এক প্রকার শকট। মেঘ একটা ব্যাগ নিয়ে দৌড়ে আসছে। নিচে আসতেই ধূসর মেঘকে বলল, কোথায় যাচ্ছ এই বৃষ্টির মধ্যে? এখন বলার সময় নেই, শুধু শুনে রাখুন, এখন আমার যাওয়াটা খুব দরকার। মেঘ দৌড়ে বেরিয়ে গেল। বাকি সবাই থম মেরে গেল। মেঘ এই বৃষ্টির মধ্যে কোথায় গেল? আয়মান চৌধুরী বুঝলেন খারাপ কিছু হয়েছে।
এই বৃষ্টির মধ্যে মেঘ যত স্পিডে পারছে গাড়ি চালাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমি ওর মতো তোকে হারাতে পারি না, আমি তোকে হারাতে দেব না জাবিন। হির ফোন দিয়ে লোকেশন ট্র্যাক করছে, ফোনটা একবার বন্ধ আবার খুলছে, তাই লোকেশন ট্র্যাক করতে সময় লাগছে। 5 মিনিট পর ওর লোকেশন ট্র্যাক হল। ততক্ষণে ওরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। ওরা পৌঁছাতেই দেখল একটা খোলা মাঠ, সেখানেই নিচে বসে জাবিন। এটা দেখে ওরা তিনজনেই গাড়ি থেকে নেমে দৌড়ে জাবিনের কাছে যায়। জাবিন বসে বসে কাঁদছে, মেঘরা গিয়ে ওকে জড়িয়ে ধরল। জাবিন ও ওদের পেয়ে কেঁদে দিল আর বলতে লাগল, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, এখন আমাকেও মারতে চাইছে। তখন হির বলল, কি হয়েছে খুলে বল। আজ বিকেলে ভাইয়া, চাচাতো ভাই, ফোন দিয়ে বলল ও বাড়িতে যেতে। আমিও সন্ধ্যার পর গেলাম আর গিয়েই জানলাম চাচা সম্পত্তির জন্য মা বাবাকে মেরে ফেলেছে। ওদের মারার পর জানতে পারল আমার নামে সকল সম্পত্তি, তাই লোভে পড়ে আমাকে ওনারা লালন পালন করলেন, সব সম্পত্তির মালিক যাতে ওরা হয়, তাই ভাইয়ার সাথে আমার বিয়ে ঠিক করলেন। কিন্তু ভাইয়া রাজি না। সেই কথা বলতেই ভাইয়া ডেকেছিল সে একজনকে পছন্দ করে। এটা জানতে পেরে আজ চাচা রাগারাগি করে ভাইয়া বাড়ি থেকে চলে যায়। তখন চাচা চাচিকে বলছিল সব। বাইরে থেকে আমি সব শুনেছি। ওরা জানতে পেরে গেছে আমি বাইরে ছিলাম, তাই চাচা কিছু লোককে আমাকে মারার জন্য ধাওয়া করেছে। আমি ছুটে পালিয়ে এসেছি। মেঘ জাবিনকে ছেড়ে দিল আর বিড়বিড় করে বলতে লাগল, আবার সেই সম্পত্তি, এই সম্পত্তি কি একটা মানুষের থেকে বেশি হয়ে গেল। সম্পত্তির জন্য আর কত মানুষ তাদের জীবন হারাবে। তখনই পেছনে থেকে কারো আওয়াজ আসল। বাহেই দেখি আরো তিনজনকে নিয়ে এসেছে। তোকে তো মারবই জাবিন, তার সাথে এদেরকেও। ওরা চারজন এই পেছনে ঘুরল। জাবিনের চাচাসহ আরো 4 জন লোক। হুট করে মেঘের সেই রাতেই কথা মনে পড়ল। ও জোরেই বলল, হির, লিয়া, জাবিন আজ যেন একটাও এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে না পারে। একজন ওর দিকে এগিয়ে আসলেই ও ওটাকে মারতে লাগল। ওকে দেখে বাকিরাও এলো। তখন জাবিন, লিয়া আর হির ওদেরকে আটকিয়ে মারতে লাগল, কারণ ওরা 4 জনই ফাইট করতে পারদর্শী। অবস্থা বেগতিক দেখে জাবিনের চাচা পালিয়ে গেল। বাকি 4 জন ও কোনো মতে পালিয়ে গেল। মেঘ লিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল আর বলল, জাবিন, আমি খুব ভয় পেয়েছিলাম। আমার মাথায় শুধু একটা কোথায় চলছিল, কখন তোর কাছে পৌঁছাব। তোকেও না আমি নীলির মতো হারিয়ে ফেলি। আজ তোর কিছু হলে আমি নিজেকে কি করে ক্ষমা করতাম। তখন নীলি আমায় বলতো আমি লুজার, ওর মতো তোকেও বাঁচাতে পারিনি। তখন হির বলল, জাবিন, নীল কোথায়? ও তো তোর সাথেই ছিল, তাই না? এ কথা শুনে মেঘের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ও জাবিনকে ছেড়ে বলল, জাবিন, নীল কোথায়? ওর কিছু হলে আমি নীলিকে কি জবাব দেব? মেঘের মাথা ব্যথা শুরু হল। ও হায়পার হয়ে গেছে। জাবিন কথা বলছে না দেখে ও জাবিনকে ঝাঁকিয়ে বলল, কিরে, কথা বলছিস না কেন? নীল কোথায়? ও তো তোর সাথেই ছিল, তাই না? জাবিন ছোট করে বলল, ও আমার সাথে নেই। এটা শুনে বাকি 3 জনেই থমকে গেল। মেঘ মাটিতে বসে পড়ল। যার জন্য এত কিছু করল তাকে কি ও হারিয়ে ফেলল? ও চিৎকার করে বলল, না, আমি এভাবে হারতে পারি না। আমি নীলকে হারাতে পারি না। ওর দায়িত্ব আমার ওপর ছিল। আমি নীলিকে কি জবাব দেব? ওর কিছু হলে আমি মরে যাব জাবিন। নীলাকে এই মুখ দেখাবো কি করে? নীলি যে অনেক আশা নিয়ে আমাকে ওর দায়িত্ব দিয়েছিল। ওকে বাঁচানোর জন্যই আমার কাছে দিয়েছিল। আমি কি না ওকে হারিয়ে ফেললাম? সবাই ঠিকই বলে আমার দ্বারা ভালো কিছু হতেই পারে না।
জাবিন মেঘকে জড়িয়ে ধরল আর বলল, আগেই নিজেকে দোষারোপ করিস না, আগে আমার পুরো কথাটা শোন। নীল সেফ আছে, ভালো আছে। ওকে আমি ফ্ল্যাটে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কারণ ওকে ওখানে নেওয়া সম্ভব ছিল না। কথাটা শুনে মেঘ কান্নার মাঝেই হাসতে লাগল। তা দেখে বাকি তিনজনের মুখেই হাসি ফুটে উঠল। এই অনুভূতিটাও না অদ্ভুত। চারজনে ভিজে একাকার। মেঘ জাবিনকে ছেড়ে খোলা মাঠে চিত হয়ে শুয়ে পড়ল। বৃষ্টি অনেকটাই কমেছে, নেই বললেই চলে। মেঘ ওর পাশে কারো অস্তিত্ব টের পেল বোধহয় ও বিড়বিড় করে বলতে লাগল, নীলি, তুই দেখেছিস তোর ছেলে একদম ঠিক আছে। তোর ছেলের কিছু হয়নি। আমি হারিনি নীলি, আমি ওকে হারাইনি। জানিস, আজ 5 বছর পর সেই ঘটনার পর আকাশ মাহমুদের সাথে দেখা হয়েছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। জাবিনের ফোন পেয়ে আমি ভেবেছিলাম সে নীলের খোঁজ পেয়ে গেছে, কিন্তু সে পায়নি রে, তোর ছেলের খোঁজ পায়নি সে। তখন হীর বলল, এখন সব ঠিক আছে। জাবিন তো একটুর জন্য হার্ট অ্যাটাক করে দিচ্ছিল। এই মেঘ অনেক বৃষ্টিতে ভেজা হয়েছে, এখন ওঠ। ভুলে গেলি নাকি তোকে বাড়ি ফিরতে হবে আবার? ও বাড়িতে সবাই তোর অপেক্ষা করছে। মেঘ উঠে পড়ল। জাবিনের গালে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না জাবিন, কেউ তোর কিছু করতে পারবে না। তোর চাচা তার উচিত শিক্ষা পাবে। তার ব্যবস্থা আমি নিজ হাতে করব। একদম কাঁদবি না, সব ঠিক হয়ে যাবে। ওরা 4 বান্ধবী একে অপরকে জড়িয়ে ধরল। তারপর চারজনে ফ্ল্যাটে চলে গেল। মেঘ তাড়াতাড়ি করে ফ্ল্যাটে ঢুকে একটা রুমের সামনে দাঁড়াল। আস্তে করে দরজা খুলল। সেখানে 5 বছরের একটা বাচ্চা ছেলে ঘুমিয়ে আছে। মেঘ আস্তে আস্তে তার কাছে গিয়ে কপালে একটা চুমু দিল আর বলল, ভালোবাসি আমার সোনা বাচ্চাটা, আমার নীল। বাইরে থেকে 3 বান্ধবী দেখল। সবাই ভেজা দেখে আর ভেতরে ঢুকল না। মেঘ বের হয়ে আসল আর বলল, আসি এখন, নিজেদের খেয়াল রাখিস। আরে ড্রেস চেঞ্জ করে যা, না হলে জ্বর আসবে তো। না, এখন আর দরকার নেই, বাড়ি যেতে সময় লাগবে না। ওখানে সবাই আমার অপেক্ষা করছে, বাড়ি গিয়ে একেবারে গোসল করে নেব। জাবিনের হুট করে নজর গেল কপালে। মেঘের কপালটা হালকা কেটে গেছে। এতক্ষণ অন্ধকারের মাঝে কাটা জায়গা নজরে পড়েনি। জাবিন বলল, তোর কপাল কাটল কখন? কোথায়? ওই একটু, কিছু হবে না, আসছি। মেঘ চলে যেতে নিল তখন জাবিন বলল, একটু ওষুধ লাগিয়ে যা, বাড়ি গিয়ে একবারে লাগাবো। মেঘ চলে গেল। বাকিরা শুধু চেয়েই রইল। এই মেয়েটাকে বুঝতে পারলেও পুরোপুরি এখনো বুঝে উঠতে পারেনি। রাত 11টায় মেঘ বাড়ি ফিরল। ড্রয়িং রুমে আসতেই ওর আব্বা ধূসর আর ধূসরের পরিবারকে দেখতে পেল। ওকে দেখেই সবাই এগিয়ে এলো। জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিল, এত রাত হলো কেন? মেঘ হাসতে ধীরে জবাব দিল, ওর বান্ধবী জাবিন একটা সমস্যায় পড়েছিল, তাই ওরা গিয়েছিল। ও ভেজা গায়ে দেখে সবাই ওপরে পাঠিয়ে দিল। মেঘ রুমে গিয়ে গোসল করে বের হল। ধূসর রুমেই ছিল। মেঘ বিছানায় বসেই টাওয়াল দিয়ে মাথা মুছতে লাগল। তখন ধূসর এসে মেঘের থেকে টাওয়াল নিয়ে ওর মাথা মুছিয়ে দিতে লাগল। মেঘ কিছুই বলল না। কপালে হালকা কেটেছিল, গোসল করার পর সেটা বোঝা যাচ্ছে না। জাবিনের কথা শুনে হাত দিয়েই আগে মুছে ফেলেছিল রক্ত, তাই এখনো ধূসর দেখেনি। মাথা মুছিয়ে ধূসর বলল, তোমার হেয়ার ড্রায়ার নেই কেন? এই রাতে ভেজা মাথা নিয়ে ঘুমিয়ে জ্বর বাঁধানোর ইচ্ছে আছে নাকি? কে জানে কতক্ষণ বৃষ্টিতে ভিজেছ? আছে, ওই তো ওই ড্রয়ারে, যদিও বেশি ইউজ করি না আমি, দেখেন ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে। ধূসর ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ার দিয়ে মেঘের চুল শুকালো।
তারপর মেঘকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তোমার জন্য খাবার এনে রেখেছি, খেয়ে নাও। আপনারা খেয়েছেন? আমার ফুপু শাশুড়ি সবাইকে খাইয়েছে। তুমি খেয়ে নাও। আপনি খাইয়ে দিন, হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না। পারবো না। জাবিনকে সাহায্য করার জন্য গিয়েছিলে, এটা বলে গেলে আমি যেতে দিতাম না। দরকার হলে আমি নিজেও যেতাম। মেঘ বুঝতে পারল বাবুর অভিমান হয়েছে। তাই মেঘ বলল, অভিমান হয়েছে বুঝি? একটুও না। আমি কে যে তোমার ওপর অভিমান করব, নিষ্ঠুর মেয়ে একটা। মেঘ হেসে বলল, আপনাকে নিইনি কারণ কাজটা আমিই সলভ করতে পারবো তাই। আর তখন তাড়াতাড়ি ছিল, এত কিছু বলার সময় ছিল না। সেসব বাদ দিন, এখন বলুন খাইয়ে দিবেন কিনা? না, দেব না। ঠিক আছে, আপনাকে আমি সওয়াব দিয়ে সাহায্য করতে চাইলাম, আপনি নিলেন না। না নিলেন আমার তাতে কি আপনার লস? মানে হলো একটা হাদিস আছে, স্ত্রীর জন্য তুমি যাই খরচ করো না কেন সেটার জন্য তুমি প্রতিদান পাবে, এমনকি ভালোবেসে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার কারণেও তুমি সওয়াব পাবে। সহিহ বুখারী ৬৭৩৩। হইছে, আর হাদিস শোনাতে হবে না, এদিকে আসো খাইয়ে দিচ্ছি। মেঘ হেসে ধূসরের দিকে এগিয়ে গেল। ধূসর ওকে খাইয়ে দিতে লাগল আর বলল, তুমি জানো আমি কত টেনশনে ছিলাম। ওভাবে বেরিয়ে যাওয়ায় ইচ্ছে তো করছিল আমিও যাই, কিন্তু আব্বা মানা করল। সরি, এরকমটা আর হবে না। পাক্কা? একদম পাক্কা। ওদের খাওয়া শেষ হলে ওরা শুয়ে পড়ল। ধূসরের অভ্যাস, যেদিন মেঘ থাকবে সেদিন মেঘকে বুকে নিয়ে শুবে, আজও ব্যতিক্রম নয়। মেঘ ধূসরের বুকে শুয়ে সবকিছু চিন্তা করতে লাগল। আজ তার জীবনের অন্যতম একটা খারাপ সময় গেছে। ও ঘুমানোর চেষ্টা করল, একটা সময় ঘুমিয়েও পড়ল। অতঃপর সকাল, আজ মুহাজিরদের বাড়িতে যেতে হবে সকলকে। নতুন দিনের সূচনা। নতুন দিন কি শুধু নতুন হয়েই আসে? না, শুধু নতুন হয়েই আসে না, পুরনো দিনকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা নিয়ে আসে। নতুন আশা, নতুন ভরসা নিয়ে আসে, সেই সাথে দোয়া, একে অপরের সাথে থাকা ভালোবাসা নিয়ে আসে। মেঘ সকালে ফজরের নামাজ পড়ে বাগানে গেল। সকালের ঠান্ডা আবহাওয়ায় মেঘের ঠান্ডা লাগছে। হালকা জ্বর এসেছে বোধহয়, কিন্তু সে প্রকৃতিবিলাসে ব্যস্ত। কালকে রাতের সেই জাঁকজমকপূর্ণ বাড়িটা আজ কেমন নিস্তব্ধ। কোথাও কেউ নেই, শুধু স্টেজ আর প্যান্ডেলটা। বাড়ির পেছনে একটা রাস্তা আছে, ও আস্তে আস্তে খালি পায়ে ওই রাস্তাটা ধরে হাঁটতে লাগল। সকালের সতেজ হাওয়া মেঘের মনটাকে সতেজ করে তুলল। হুট করেই কালকে রাতের কথা মনে পড়ল। ও একবার চোখ বন্ধ করে আবার খুলল। একটু হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে চলে গেল। ধূসর নামাজ পড়ে আবার ঘুমিয়েছে, তাই এখনো ঘুমে। বাড়ির কেউ এখনো নিচে নামেনি। ও গিয়ে ওর কিছু ফাইল নিয়ে বেকনিতে চলে গেল আর ওগুলো দেখতে লাগল। ৮টার দিকে ধূসর ঘুম থেকে উঠল, ফ্রেশ হয়ে নিচে গেল। সবাই ততক্ষণে নিচে এসে বসেছে। আয়মান চৌধুরী বললেন, ধূসর, মেঘ কোথায়? ও তো রুমে নেই, আমি ভাবলাম নিচে এসেছে। তাহলে বোধহয় বেকনিতে, কারণ মেঘ নিচে আসেনি। আমি সেই ৭টায় নিচে এসেছি। আমি ওদিকে খেয়াল করিনি, বোধহয় বেলকনিতেই। মেঘ কিছু বলেছে ও বাড়িতে যাবে কিনা? আমায় কিছু বলেনি আব্বা। তখন সামনে থেকে কেউ বলল, আমি যাব আব্বা। সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। লিয়াহির, ওরা যাবে না, ওদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন। না আব্বা, ওরা যাবে না। ঠিক আছে। তখন মেঘের ফোনে ফোন এলো, ও ফোন ধরে বলল, ওদিকের কাজ কত দূর? ওপাশ থেকে আওয়াজ এলো,
আপনি যেমনটা বলেছিলেন ম্যাম, ওনাদেরকে অ্যারেস্ট করছি আর তাড়াতাড়ি কোর্টে নেওয়ার বন্দোবস্ত করছি। ধন্যবাদ এত তাড়াতাড়ি সবকিছু করার জন্য। তাদের এক্সট্রা খাতিরদারি করবেন কিন্তু। জি ম্যাম, আপনি যেমনটা বলেন। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেঘ ফোন রেখে মুচকি হাসল। জাবিনের চাচাকে আজ পুলিশে ধরে নিয়ে গেছে। এখন শুধু শাস্তি দেওয়ার পালা। মেঘ ফোন রাখতেই আয়মান চৌধুরী বললেন, তো এখন ব্রেকফাস্ট করা যাক। সবাই ব্রেকফাস্ট করল। খাওয়া শেষে মেঘ ফোন নিয়ে বাইরে চলে এলো। জাবিনকে ফোন দিল। জাবিন ফোন রেখে ওয়াশরুমে গিয়েছিল, তাই নীল ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছো ব্লু প্রিন্স? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জাবিন কোথায়? মামনি তো ওয়াশরুমে। ওহ আচ্ছা, ব্রেকফাস্ট করেছেন? হ্যাঁ, লিউ মামনি খাইয়ে দিয়েছে। হির কোথায়? হিরু মামনি তো ঘুমায়। হিরু আর লিউ কি আপনাকে বলেছি না ওভাবে না বলতে? আরে ওটাই তো কত সুন্দর লাগে বলতে, সহজও তো। আচ্ছা বাদ দাও, জাবিন মামনি চলে এসেছে, নাও কথা বলো। জাবিনকে ফোন দিয়ে নীল চলে গেল। এখন স্কুলের জন্য বেরোবে, তাই মেঘ জাবিনকে সব জানালো। জাবিন খুশি হলো, সাথে দুঃখও পেল। কারণ ছোটবেলা থেকে ও ওনাদেরকেই আপন ভেবে এসেছে, কিন্তু এই আপন মানুষগুলোই পেছনে থেকে ছুরি মেরেছে। মেঘ ফোন রাখতেই পেছনে ধূসরকে দেখল। মেঘ একটু চমকাল। নিজেকে স্বাভাবিক করে বলল, এভাবে মূর্তির মতো কে দাঁড়িয়ে থাকে? আমি তো ভয়ই পেয়েছিলাম। বাব্বাহ কাশফিয়া আয়মান। মেঘ আবার ভয় ও পায়, ভাবা যায়। শুনুন, ভয় সবাই পায়, কেউ দেখায় কেউ দেখায় না। তুমি তো আবার সব প্রকাশহীন রাখতেই পছন্দ করো, তাই ঠিক বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায়? শপিংয়ে। তুমি তো শুধু বিয়ের দিনের জন্য শপিং করেছ, ও বাড়িতে যাওয়ার জন্য তো শপিং করনি। তো কি হয়েছে, আমার নতুন জামা আছে আরও। তোমার কালো রঙের কোনো জামা আছে? না, নেই। তাহলে চলো, তুমি তো সবসময় সাদা আর ধূসর রঙের ড্রেস পরো, আজ তুমি আর আমি কালো রং পরব। কোনো দুঃখে? আমার ইচ্ছে হলো তাই। আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি, শোক সভায় না। কেন, সরকার কি বলেছে শুধু কালো রং শোক সভাতেই পরতে হবে, বিয়ে বাড়িতে পরা যাবে না? বড্ড কথা বলেন আপনি। আমরা অন্য রং পরব, কালো না। ওটা আমি রোজ পরি, বোরকা। আজ আমরা হালকা নীল রঙের ড্রেস পরব। এটাও আমাদের দুজনকে মানাবে ভালো। রেডি হও, শপিংয়ে যাব তো। চলুন। ওরা রেডি হয়ে শপিংয়ে গেল। ধূসর ওর পছন্দ মতো হালকা নীল আর সাদা রঙের কম্বিনেশনে একটা গ্রাউন পছন্দ করল। তা দেখে মেঘ হালকা নীল আর সাদার কম্বিনেশনে পাঞ্জাবি পছন্দ করল। দুজনে শপিং শেষ করে বাড়ি ফিরল। তখন আবার ধূসরের ইমার্জেন্সি এলো, ও হাসপাতালে চলে গেল। ধূসর মেঘকে বলল আয়মান চৌধুরীর সাথে চলে যেতে, ও গিয়ে পড়ে জয়েন হবে। বিকেলে সবাই মুনের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা হল। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল। সবাই ওনাদের ভালোভাবেই রিসিভ করল। মেঘের দৃষ্টি একজনকে খুঁজছে। সবশেষে পেয়েও গেল। আকাশ দূরে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। মেঘ ওর কাছে গেল। সবাই বিয়ে বাড়িতে এসে নিজেদের মতো ঘুরতে লাগল, তাই মেঘকে কেউ খেয়াল করেনি। আকাশ ফোনে কথা বলা শেষ করে ঘুরে কাউকে কে দেখেই চমকে উঠল। তা দেখে মেঘ বলল, আমায় দেখে চমকালেন বুঝি মিস্টার আকাশ মাহমুদ? আকাশ নিজেকে সামলিয়ে নিল। ও কণ্ঠ শুনে বুঝতে পারল এটা মেঘ, তাই ও বলল, না ওই একটু। তা মেঘ, কেমন আছো? ভালো না থাকলে আসতাম নাকি?
বাহ, বেশ ভালো উত্তরটা শুনলাম। বিয়ে করেছ, তাহলে আমাকে বিয়ে করতে কি সমস্যা ছিল আগে? সবাই কি আর আমাকে পাওয়ার যোগ্যতা রাখে? আমার জীবনসঙ্গী হওয়ার জন্যও আলাদা যোগ্যতা দরকার। আপনিই তো বলতেন আমি ডিফারেন্ট। তাহলে তোমার তেজ দেখি এখনো কমেনি, আগের মতোই রয়েছে। নীলিমাও তো এমন তেজ দেখাতো, কিন্তু পরিশেষে কি হলো? মৃত্যুকে কত যত্নে আলিঙ্গন করে নিল। মেঘ হাসল। সেই হাসিতে কি আছে? দীর্ঘশ্বাস নাকি তাচ্ছিল্যতা? কিন্তু এটা তো আকাশ দেখতে পাচ্ছে না। নিকাব দিয়ে মুখ যে ঢাকা। মেঘ কিছু বলল না। আকাশ বলল, আমি বুঝলাম না, এক চালচুলুহীন মেয়ের জন্য তুমি আমার সাথে লড়াই করছ। নীলিমা কোনো চালচুলুহীন মেয়ে নয়, ও আমার বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওই বেস্ট ফ্রেন্ড। তা তোমার বেস্ট ফ্রেন্ডের ছেলে কোথায় শুনি? সেদিন একটুর জন্য মিস হয়ে গেছিল, না হলে সেদিনই সব খতম করে দিতাম। আপনার ভাগ্য ভালো, আপনি এতদিন দেশে ছিলেন না, লুকিয়ে ছিলেন। না হলে কি করতে? ওই বাচ্চাকে মারার জন্য কি করতে? মেঘ রেগে আকাশের করার ধরে বলল, এই আকাশ মাহমুদ, একদম আমার নীলিকে গালি দিবি না, না হলে তোর জিহ্বা কেটে ফেলে দিব বলে দিলাম। মেঘ নিজেকে সামলিয়ে আকাশের করার ছেড়ে দিল, কারণ এটা বিয়ে বাড়ি। মেঘ রাগে কাঁপছে ও জোরে জোরে নিঃশ্বাস নিল। ইচ্ছে করছে আকাশকে খুন করে ফেলতে। কারণ নীলি শুধু ওর বেস্ট ফ্রেন্ড ছিল না, ওর বোন কম মাও ছিল। ওকে সবসময় আগলে রাখত। আকাশ হাসছে মেঘের অবস্থা দেখে বলল, কেন বললে কি করবে? অবশ্য তোমার দৌড় কতটুকু জানা আছে আমার। মেঘ মুচকি হেসে বলল, সামনের জনকে কখনো ফুটবল ভাবা উচিত নয়, এটা হারের লক্ষণ বহন করে। আর সবথেকে বড় কথা, আপনি তো আমার নীলিকে বলেননি, আপনি তো আপনার পিতা মাতাকে লান্ত করলেন। মূলত তাদেরকেই গালি দিলেন। এই মেঘ, মুখ সামলে কথা বল। মেঘ হাসল, তারপর বলল, আপনি বোধহয় জানেন না, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আশো রাহ থেকে বর্ণিত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতাকে গালি দেয়া কাবিরা গুনাহ। সহাবা কিরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, কেউ কি তার পিতামাতাকে গালি দিতে পারে? তিনি বললেন, হ্যাঁ। কোনো ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয়, প্রত্যুত্তরে সেও তার পিতাকে গালি দেয়। কেউ বা অন্যের মাকে গালি দেয়, জবাবে সেও তার মাকে গালি দেয়। ইফা 165, ইসে 171, সহিহ মুসলিম হাদিস নং 164। এখন বুঝলেন তো, অন্য কাউকে গালি দেওয়া প্রকৃতপক্ষে নিজেকে গালি দেওয়া। আকাশ মেঘের দিকে হা করে তাকিয়ে রইল। এক কথায়, কারো মুখ বন্ধ করতে হয়, সেটা মেঘের কাছ থেকে কেউ শিখুক। আকাশ তারপর নিজেকে সামলিয়ে বলল, তুমি যতই চেষ্টা করো না কেন, নীলির ছেলেকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আগে তাকে পেয়ে দেখান, তারপর দেখব। এত বেশি উড়ো না, ঝড়ে পড়ে যাবে। সেটা দেখা যাবে। আপনি ইচ্ছে করে ও বাড়িতে গিয়েছিলেন, তাই না? আমি খোঁজ নিয়েছে, মুহাজিদ ভাইয়ের কাজিনের তেমন কাছের বন্ধুও না যে আপনাকে বিয়েতে নিতে হবে। এক প্রকার জোর করেই গিয়েছেন। আর হ্যাঁ, আজ থেকে 1 মাস আগে আপনি দেশে ফিরেছেন। আর এসে সবকিছু ঠিক করার পর আমাকে মেসেজ পাঠিয়েছিলেন। আপনি কি মনে করেছিলেন আমি আপনার মেসেজ বুঝতে পারব না? আপনার কি মনে হয় আমি আগের মেঘ আছি? মেঘের কথা শুনে আকাশ থতমত খেয়ে গেল। ও কি করে জানতে পারল? আকাশ বলল, তুমি সবকিছু জানলে কিভাবে? সেটা আপনার জানতে হবে না। এখন আসি, আমার হাজবেন্ড এলো বলে। মেঘ ওখান থেকে চলে গেল। ধূসর এসে পড়েছে, মেসেজ দিয়েছে। মেসেজটা দেখেই মেঘ আকাশকে ওই কথা বলে চলে গেল। মেঘ মুনের সাথে দেখা করতে গেল। তখন ধূসরও গেল।
মুন জিজ্ঞেস করল, এই মেঘ সবাই সেই কখন এসেছে, তুই কোথায় ছিলি? এক পুরনো পরিচিত একজনের সাথে দেখা হয়েছিল, তাই পুরনো হিসেব নিয়ে কথা বলছিলাম তাই। মুনের সাথে কথা শেষ করে ওখান থেকে এলো, তখন পাশ থেকে মুনের ফুপু শাশুড়ি বলল, তা মেঘ তোমার হাজবেন্ড আসেনি? না মানে একটু দেখতাম আর কি। কেমন? মেঘ ওনার কথার বুঝতে পেরে ধূসরের হাত ধরে বলল, আন্টি এই যে উনি ডক্টর ধূসর এহসান শুভ্র, আমার হাজবেন্ড। কাল তো আপনার ছেলের সাথে কথা হয়েছে, কেন আপনাকে বলেনি? আসসালামু আলাইকুম আন্টি। ধূসরের সালামে মহিলা বোধহয় একটু থতমত খেল। উনি সালামের উত্তর নিয়ে চলে গেল তাড়াতাড়ি করে। তা দেখে ধূসর বলল, উনার আবার কি হলো? কিছু না, চলুন খাবার খাওয়ার জন্য আব্বা ডাকছে। তা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কিছু একটা তো আছে, কারণ উনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। চলুন তো। বলো না। আচ্ছা, বেশ কয়েকদিন আগে উনি ওনার ছেলের জন্য আমার বিয়ের কথা বলতে গিয়েছিলেন, তাই আমরা ফিরিয়ে দিয়েছি। আমার বিয়ে হয়েছে, তাই আপনাকে আলাদা করে দেখতে চাইল যে আমার মতো কালো মেয়ের হাজবেন্ডকে এখন বুঝতে পেরেছেন। ধূসর মেঘের হাত ধরে কাছে এসে বলল, শুনো মেয়ে, তুমি কালো নও, তুমি মায়াবী। তুমি সদ্য ফোটার ন্যায় আমার একান্ত ফুল, আমার সুহাসিনী, আমার মনোহরিণী, আমার ভালোবাসা, আমার একান্ত অনুভূতি। আমার ভালোবাসাকে কালো বলবে না মেয়ে, আমার ভালোবাসা এক অন্যরকম শুভ্রতা। ধূসরের কথা শুনে মেঘ হাসল আর বলল, আমি বলিনি, অন্যদের কথা বললাম। যাই হোক, চলুন, আব্বা ডাকছে তো। ওরা সবাই একসাথে খেল। আকাশের তো ধূসর আর মেঘকে একসাথে দেখে আগুন জ্বলছে বুকের ভেতর। সেই কত বছর পরে মেঘের চেহারা দেখল। সবাই মুনকে নিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে ধূসররা সবাই বাড়ি যাবে, তাই মেঘের মনটাও খুব খারাপ, কারণ এরা সবাই ওকে খুব ভালোবাসে। এই কয়েকদিন ওদের সাথে ছিল। সকালে নাস্তা শেষ করে সবাই ড্রয়িং রুমে বসল। মেঘ দিলরুবা খানমের হাত ধরে বললেন, মা থাকুন না আর কয়েকদিন? আবার আসবো তো, এখন তো কয়েকদিন থাকলাম, তোমার বাবার আর দিশানের অফিসে কাজ আছে, তারা এখান থেকে অফিস করবে। তা হয় না মা, আবার আসবো তো তোমায় নিতে। এ কথা শুনে মেঘ লজ্জা পেল। ওর অবস্থা দেখে দিলরুবা খানম হাসলেন। মেঘের গালে হাত রেখে বললেন, এখন আর আমাদের মেয়েকে ঘরে তুলতে দেরি করব না। তখন রোহিণী হেসে মেঘের ঘাড়ে হাত রেখে বলল, হ্যাঁ মা, এখন তাড়াতাড়ি করুন, আমার বোনটাকে তাড়াতাড়ি নিয়ে চলুন। তখন রিমঝিম একসাথে বলে উঠল, ইয়েই ছোট মা, খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাবে, তারপর আমরা সবাই একসাথে থাকব। মেঘ হেসে হাঁটু গেড়ে বসে ওদেরকে জড়িয়ে ধরল। মূলত ও লজ্জা পাচ্ছে, সেটা আর কেউ না বুঝলেও ধূসর ঠিকই বুঝল। ও হেসে বলল, আরে তোমরা থামো, তোমাদের মেয়ে তো লজ্জা পাচ্ছে। তখন এহসান খান বলল, হ্যাঁ আয়মান, বল কবে আমাদের মেয়েকে আমরা ঘরে নেব? অনেক অপেক্ষা করেছি। তখন আয়মান চৌধুরী হেসে বলল, এত তাড়া কিসের নিবি তো? এখন আমরা আর দেরি করতে চাই না। আয়মান চৌধুরীর চোখ ভিজে উঠল। সবে তো একজনকে বিদায় দিল, এখন আবার সবথেকে প্রিয় মেয়েকে দিতে হবে। মেঘ বোধহয় বুঝতে পারল, ও গিয়ে আয়মান চৌধুরীর হাত ধরলেন। তা দেখে আয়মান হাসলেন আর বললেন, আম্মা, আপনার সাথে খুব তাড়াতাড়ি আমার সাময়িক বিচ্ছেদ হতে চলেছে। এটা শুনে মেঘের চোখ ছলছল করে উঠল। সবারই একটু খারাপ লাগল, এই কথায় কি ছিল জানা নেই। হুট করে সবার মুখ থেকে হাসি গায়েব হয়ে গেল। মেঘ কানে কানে ফিসফিস করে বলল, এই সাময়িক বিচ্ছেদেই এত কষ্ট পাচ্ছেন আব্বা?
কিন্তু কখনো যদি এমনটা হয় এই ইহকালের জন্য আমাদের একেবারে বিচ্ছেদ হলো তখন কি করবেন? কথাটা শোনার মাত্রই উনি চমকে উঠল। এ কেমন কথা? মেঘ দূরে গিয়ে ওনার দিকে হাসি মুখে তাকিয়ে আছে। আয়মান চৌধুরী খুব শক্ত করে মেয়ের হাত চেপে ধরলেন। মেঘ বুঝতে পারল আর বলল, আব্বা সেরকম কিছু হবে না ইনশাআল্লাহ। আয়মান চৌধুরী সামনের দিকে তাকিয়ে বলল, তো এহসান তোরা কবে চাচ্ছিস সেদিনই তোদের মেয়েকে তোদের হাতে তুলে দেব? এই কথাটা শুনে সবাই খুশি হয়ে গেল। এহসান বলল, মেঘ বলেছে অনুষ্ঠান করবে না, সব ঘরোয়া ভাবে হবে। সবে তো মুনের বিয়ে হলো, তাহলে আমরা 1 মাস পর মেঘকে নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সবাই মিলে ওদের বিয়ের কথা বলতে লাগল। মেঘ ওখান থেকে উঠে রুমে গেল। ধূসর ও ওকে দেখে রুমে গেল। কিছুক্ষণ পর সবাই রেডি হওয়ার জন্য ওপরে গেল। ধূসর রুমে গিয়েই বলল, মেঘ মন খারাপ? কই না তো। এই যে সবাইকে ছেড়ে যেতে হবে। সবাইকে কোথায়? আব্বাকে আর আজানকে? মানে? মেঘের হুঁশ ফিরল। কথায় কথায় কি বলছিল? ও বলল, আরে তেমন কিছু না। আপনি বাড়ি যাবেন তো গোছগাছ করেছেন? কাল রাতেই না গুছিয়ে দিলে? মেঘ, হুম। তুমি খুশি নও 1 মাস পর আমি আর তুমি একসাথে থাকব? আমাকে দেখে কি মনে হচ্ছে? বোঝা যাচ্ছে না ধূসর রাঙা মেঘ কি না? যদি বলি খুশি নই তাহলে রেখে যাবেন নাকি আমাকে? না যাব না। এই দিনটার জন্য কত অপেক্ষা করেছি, এখন অপেক্ষা শেষ। তাহলে জিজ্ঞেস করছেন কেন? আমার মনের শান্তির জন্য। ধূসর মেঘের গালে 2 হাত দিয়ে ধরে বলল, মেঘ আমি বোঝাতে পারবো না আজ আমি কতটা খুশি। তোমায় এখন একেবারের মতো পাব। কতদিন তোমার জন্য অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আমার জীবনের বেস্ট দিনের মধ্যে এটা একটা, কারণ এই দিনটা আমার জন্য খুশি নিয়ে এসেছে। মেঘ হাসল আর বলল, রেডি হন আর বাড়ি যান, এখন সবাই প্রায় রেডি। নিষ্ঠুর মেয়ে একটা, দিলে তো আমার খুশি থামিয়ে। নিজে তো নিজের কোনো কিছু প্রকাশ করোই না, আবার আমার খুশি প্রকাশ করাতে বাগড়া দিচ্ছ। আচ্ছা বলুন শুনছি। বলবো না এখন? নিষ্ঠুর মেয়ে কোথাকার। আচ্ছা সরি বলুন। না বলবো না, সরো, আমি এখন রেডি হব। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। কেউ যদি না চায় তাহলে জোর করতে হয় না। নিষ্ঠুর একটা। মেঘ মুচকি হাসল। ধূসর তা দেখে মুখ বাঁকিয়ে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল। শার্ট প্যান্ট পরে বেরিয়ে এলো। মেঘ চিরুনি এগিয়ে দিল। ধূসর চুপচাপ নিল। সেন্ট এগিয়ে দিল, ঘড়ি এগিয়ে দিল, সবকিছু এগিয়ে দিল। ধূসর কিছুই বলল না। সবশেষে মেঘ বলল, সেদিনের ইচ্ছের কথা ভুলে গেলেন নাকি মিস্টার? এই ধূসর এহসান শুভ্র কিছু ভুলে না। কয়েকদিন ছুটি কাটালাম, ব্যস্ত থাকব। ব্যস্ততা কমলেই বলবো। হুম। শাড়িটা আমিই কিনব। পাঞ্জাবি আমি কিনব কি? তোমার ইচ্ছে। তোমার জামাইকে তুমি কিনে দিবে কি না আমি কি জানি, কিন্তু আমার বউকে আমি কিনে দেব। ঠিক আছে, তাহলে আমিও আমার জামাইকে দিব খুশি। হুম ঠিক আছে। সবাই রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। দিশান ধূসরকে ডাক দিল। ধূসর মেঘের কপালে একটা চুমু দিয়ে বলল, সাবধানে থেকো, আমি জানি না আমার অগোচরে কি কি করে বেড়াও। নিজের খেয়াল রেখো। আপনিও নিজের খেয়াল রাখবেন। হুম চলো। মেঘ নিচে গেল, সবাইকে ভালোমতো বিদায় দিল। ড্রয়িং রুমে আসতেই ওর আব্বার দেখা পেল ও ওর আব্বার কাছে গিয়ে বলল, আব্বা আপনার কাঁধে একটু মাথা রাখি? অবশ্যই আম্মা।
মেঘ আয়মান চৌধুরীর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। আয়মান চৌধুরী চুপ করে আছেন। উনি বুঝতে পারলেন মেয়ের মন খারাপ। বাকি সবাই বাবা মেয়েকে দেখছে। কিছুক্ষণ পর মেঘ উঠে রুমে চলে গেল। সবাই কিছুটা অবাক হল। 3-4 দিন পর মেঘ দাঁড়িয়ে কোর্টের সামনে জাবিন আসবে তাই ওরা আসলো। মেঘ সহজেই জাবিনের বাবা মায়ের মৃত্যু যে ওর চাচা করেছে এটা প্রমাণ করে দিল। মেঘ আরও একটা জয় পেল। কোর্ট থেকে বেরিয়ে জাবিন মেঘকে ধরে কান্না করল। ওরা নিজেদের সামলিয়ে দাঁড়াতেই হুট করে একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আমাকে বিয়ে করবেন মিস? চলবে।